ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর সম্পাদ্য। এই সম্পাদ্যে আমাদের মাধ্যমিকে 5 নম্বর থাকে এবং এই সম্পাদ্যগুলি থেকে 2 নম্বর এবং 1 নম্বরের শর্ট কোশ্চেনও এসে থাকে। তাই সম্পাদ্যগুলি আমাদের ভালো করে করতে হয়। প্রত্যেক বছর আমাদের মাধ্যমিকে 2টো সম্পাদ্য থাকে, একটা সম্পাদ্য আমাদের করলে সেখান থেকে 5 নম্বর পাওয়া যায়। এই দশম শ্রেণীর 11 নম্বর অধ্যায় থেকে প্রথম সম্পাদ্য শুরু হয়েছে, অর্থাৎ 11 নম্বর অধ্যায়ের সম্পাদ্যটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত। পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে বৃত্ত এবং অন্তবৃত্ত মানে হচ্ছে ত্রিভুজের ভিতরে বৃত্ত। যেহেতু দুটি ত্রিভুজের বলেছে তাই একটা ত্রিভুজের বাইরে এবং একটা ত্রিভুজের ভিতরে। প্রথমত জানতে হবে এই পরিবৃত্ত কিভাবে অঙ্কন করা যায় এবং মাধ্যমিকে যেটা হয় যে অঙ্কন পদ্ধতির প্রয়োজন থাকে না, শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিলেই হয়। তাই এখানে আমরা আহ, যে পরিবৃত্তটি শিখবো, পরিবৃত্ত শেখার পূর্বে প্রথম পরিবৃত্ত কি সেটা আমাদের কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। এখানে দেখো কিছু সংজ্ঞাও দেওয়া আছে। যে কোনো বৃত্তের ওপর যে কোনো 3টি বিন্দু যোগ করে যে ত্রিভুজ পাবো, বৃত্তটি ওই ত্রিভুজের পরিবৃত্ত। অর্থাৎ এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের যে কোনো 3টি বিন্দুকে, অর্থাৎ পরিধিতে যে কোনো 3টি বিন্দুকে যদি আমরা সংযোগ স্থাপন করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে পরিবৃত্ত। অর্থাৎ সেটা ওই ত্রিভুজটিকে পরিবেষ্টিত করে আছে। এবার এগুলির কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে এবং এই পদ্ধতিগুলির আমাদেরকে শিখতে হবে, কারণ মাধ্যমিকের নাম্বারটা 5 নম্বর মানে অনেকই নাম্বার। এই যে 5 নম্বর পেতে গেলে প্রথমত আমাকে ক্লাস 7-এর যে ত্রিভুজগুলি অঙ্কন তোমরা শিখেছিলে সেইগুলিকে কিন্তু শিখতে হবে। কারণ ত্রিভুজের যে অঙ্কগুলি আছে সেগুলি যদি শিখতে, ত্রিভুজের যে পদ্ধতিগুলি আছে আঁকা সেগুলি যদি শিখতে না পারো তাহলে পরিবৃত্তটা কিন্তু ঠিকঠাক ভাবে তোমরা করতে পারবে না। তাই পরিবৃত্ত শেখার পূর্বেই কিন্তু সপ্তম শ্রেণী থেকে যে ত্রিভুজগুলি অঙ্কন করা হয়েছে, মানে 8 অধ্যায়ে দেখবে ত্রিভুজগুলি অঙ্কন আছে, সেগুলি তোমাদেরকে শিখতে হবে। যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই জানাবে যে ত্রিভুজগুলি কিভাবে অঙ্কন করা হয়। কারণ এখানে পরিবৃত্তর নিয়মটা একই, যে যে ত্রিভুজটা থাকবে তার বাহুগুলি সমদ্বিখণ্ডক করার পর যেখানে যে কোনো দুটি বাহুর সমদ্বিখণ্ডক এক জায়গাতে মিলিত হবে এবং সেই বিন্দু থেকে শীর্ষ বিন্দুর যে ব্যাসার্ধ ধরে যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে সেটা হবে পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তের পদ্ধতিটা একই, শুধু ত্রিভুজগুলির ক্ষেত্রে আলাদা আলাদা হবে। এখানে কিছু শর্ট কোশ্চেন আমাদের আছে, যেমন পরিকেন্দ্র কি? ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র আর ব্যাসার্ধকে বলা হয় পরিব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে শর্ট কোশ্চেন এই ধরনের আসতেই পারে। এখানে তুমি নিজে করিতে কিছু শর্টও তোমাদের দেওয়া আছে, এগুলি তোমরা কোন ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলির বৃত্তের ব্যাস হবে না ব্যাসার্ধ হবে? বৃত্তের কোন ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের ড্যাশ হবে, বৃত্তের জ্যা হবে। ঠিক আছে? কারণ দেখো এখানে যে বৃত্তের কেন্দ্র বরাবর যায়নি, কেন্দ্র বরাবর কোনো ক্ষেত্রে হয়তো যেতে পারে, এখানে কিন্তু কেন্দ্র বরাবর যায়নি, তাও সেগুলি কি হয়েছে? পরিধির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সংযোগ স্থাপন করেছে, তাহলে এগুলি জ্যা। ঠিক আছে? এরপর কোষে দেখিও অধ্যায় আছে, তো কোষে দেখি অধ্যায়ের আগে প্রথমে আমাদের আজকের যেটা শিখবো সেটা হচ্ছে পরিবৃত্ত কেমন ভাবে আঁকা যায় সেটা শিখে নিই, শুধুমাত্র একটা পদ্ধতি দিয়ে, ত্রিভুজের একটা পদ্ধতি দিয়ে। তারপর আমরা অন্যান্য যে পদ্ধতিগুলি আছে বা অন্যান্য যে ত্রিভুজ আঁকার পদ্ধতিগুলি আছে সেগুলি শিখবো। তখন আমরা দেখবো যে কিভাবে অঙ্কন করা যায়। তাহলে প্রথমে আমাদেরকে 3টে বাহু অঙ্কন করে নিতে হবে। তাহলে এই যে 3-4 মিনিট প্রথমে ক্লাসটা হলো, এটা কিন্তু তোমাদের স্কিপ করলে কিন্তু এইগুলো শুনতে হবে। প্রত্যেকটি কথা না শুনলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাহলে প্রথমে আমরা কি করব, 3টি বাহু অঙ্কন করে নিই স্কেলের সাহায্যে, যেটা বলেছে 5, 6 এবং 7, মানে 3টি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন, সেটা আমরা প্রথমে করি। তাহলে প্রথমেই আমরা 3টি বাহু অঙ্কন করি। প্রথমত হচ্ছে 0 থেকে অঙ্কন করতে হয় আমাদের। তাহলে 0 থেকে 5, ঠিক আছে, 5 সেমি হলো। এরপর হচ্ছে 0 থেকে 6 বা 6 থেকে 0, ঠিক আছে। এরপর হচ্ছে 0 থেকে 7, ঠিক আছে। এই 5, 6 এবং 7, ঠিক আছে, 3টে বাহু, 5 সেমি, 6 সেমি, 7 সেমি, ঠিক আছে। 3টে বাহু আমরা অঙ্কন করে নিলাম। এরপর আমাকে ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে। তাহলে ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমরা প্রথমেই এখানে যে কোনো একটা বাহু অঙ্কন করব, ঠিক আছে। যে কোনো একটা বাহু অঙ্কন করব। যে কোনো বাহু অঙ্কন করে প্রথমেই বড় যে বাহুটা, যদি এখানে নামগুলো দিয়ে দেয় তাহলে নাম অনুযায়ী করব, যদি নাম না দিয়ে দেয় তাহলে আমরা প্রথমে যে বড় বাহুটা আছে সেটাকে ভূমি হিসাবে ধরবো। দেখো 7টা আমি
মাপলাম, ঠিক আছে। এই 7 সেমিটাকে আমরা এখানে বৃত্তচাপ দ্বারা কাটবো, ঠিক আছে। তাহলে 7টা কেটে নিলাম। এরপর হচ্ছে 6টাকে মাপলাম, ঠিক আছে। 6টাকে এখানে বসিয়ে কেটে নিলাম। এরপর হচ্ছে 5টা মাপলাম। মাপার পর আমরা যেখান থেকে 7 সেমিটার কেটেছিলাম, 7 সেমিটার যে পর্যন্ত কেটেছিলাম সেখান থেকে কেটে নিলাম। তাহলে দেখো দুটো বৃত্তচাপ পরস্পরকে ছেদ করলো। এই যে বৃত্তচাপগুলি ছেদ করলো, এই বৃত্তচাপগুলিকে আমরা যোগ করব। যোগ করলাম। আবার এই ছেদ বিন্দুটিকেও যোগ করলাম। তাহলে দেখো আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হলো। ত্রিভুজটা একটা নাম দিই, ত্রিভুজ এ বি, ত্রিভুজ এ বি এবং সি, ঠিক আছে। 3টে নাম দিয়ে দিলাম। তাহলে প্রথমে আমরা 3টি বাহু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এটা আমরা বারবার বলছি, সপ্তম শ্রেণীতে এগুলি শেখানো হয়। সপ্তম শ্রেণীর যে ত্রিভুজ, এবার হতে পারে যে দুটো কোণ একটা বাহু দেওয়া আছে, একটা কোণ দুটো বাহু দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের দুটো বাহু দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে। এই ধরনের ত্রিভুজগুলো কিন্তু আমাদের আঁকা প্র্যাকটিস করতে হবে। বারবার বলছি, পরিবৃত্তের নিয়ম একই, কিন্তু তোমার যেটা করতে হবে, ত্রিভুজগুলি আলাদাভাবে অঙ্কন করতে হবে। এবার এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের যে কোনো দুটি বাহু, অর্ধেকের বেশি বৃত্তচাপ, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবে পরীক্ষাতে। তোমরা পেন্সিল দিয়ে করবে, কোনোভাবেই তোমরা কিন্তু কলমের কালি ইউজ করবে না জ্যামিতির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা অর্ধেকের বেশি বৃত্তচাপ নেবো। দেখো 7 সেমিটার অর্ধেকের বেশি নিয়ে নিলাম। অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ নিয়ে আমরা এই অর্ধেকের বেশি এখানে ভিতরেই কাটবো, ঠিক আছে। এবং এই যে বৃত্তচাপগুলি যখন আমি অঙ্কন করব, তখন কিন্তু একবারই কাটবে। আমি তোমাদের যেহেতু বুঝতে পারবে না, তাই ডিপ ভাবে অঙ্কন করছি, একটু ডিপ অঙ্কন করছি, ঠিক আছে। তোমরা একবার বৃত্তচাপটা টেনে দেবে, দ্বিতীয়বার কিন্তু বৃত্তচাপের ওপর আর রেখা টানবে না। এবার বৃত্তচাপগুলি যেখানে পরস্পর ছেদ করছে, সেগুলিকে আমরা কি করব, সংযোগ করলাম। এটা সংযোগ করে দিলাম। আবার এখানে যে কোনো একটা বৃত্ত, এই বাহুটাকে সমদ্বিখণ্ডক করি, অর্ধেকের বেশি বৃত্তচাপ, সেটা একটু বাড়িয়ে নিই। এমনি যদি অসুবিধা হয়, অবশ্যই খাতাটাকে ঘুরিয়ে নিবে বৃত্তচাপগুলি অঙ্কন করার সময়। এখানে একটা বৃত্তচাপ হয়ে গেল, এখানে একটা। তাহলে এখানে দেখো ছেদ করেছে, পরস্পর ছেদ করছে। তাহলে আমরা এখানে পেন বসিয়ে বা পেন্সিল বসিয়ে দেখব, দেখো এটাই পরস্পর ছেদ করলো। তাহলে যে দুটি সমদ্বিখণ্ডক করলাম, সেই সমদ্বিখণ্ডক দুটি কোথায় ছেদ করেছে, একটা বিন্দুতে ছেদ করেছে। এরপর যেখানে পরস্পর ছেদ করলো, সেটার নাম আমরা দিয়ে দিলাম ও বিন্দু, ঠিক আছে। আর যে রেখা দুটি ছেদ করলো, তাদেরও নাম দিয়ে দিই পি কিউ এবং এম এন। পি কিউ এবং এম এন রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার এই যে ও থেকে 3টে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুগুলি আছে, অর্থাৎ একটা হচ্ছে ও সি। আমরা এগুলোকে ডটেড লাইন যদি অঙ্কন করি, মানে এগুলো বৃত্তের ব্যাসার্ধ হবে, ঠিক আছে। যে কোনো একটা অঙ্কন করতে পারি, বা অনেক ক্ষেত্রেই দেখবে বইয়ে 3টে অঙ্কন করা আছে। যদি তোমরা করতে পারো, যদি না করো তাও কিন্তু কোনো সমস্যা নেই, বা এই ক্ষেত্রে কোনো ভুল হবে না, ঠিক আছে। তাহলে এটাও আমরা ও বিটাকেও জয়েন করে নিই, তাহলে 3টেই আমাদের জয়েন হয়ে যাচ্ছে। তাহলে ও বি। এবার আমরা যে কোনো একটা ব্যাসার্ধ ধরবো, 3টে যেহেতু সমান। এবার আমরা দেখো ব্যাসার্ধ ধরলাম ও এ। ও এ কে ব্যাসার্ধ ধরে এবার আমরা পরিবৃত্তটা অঙ্কন করি। তুমি যখন পরিবৃত্তটা অঙ্কন করবে, তখন শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে কিনা এটা তুমি কিন্তু বুঝতে পারবে, কারণ এই শীর্ষবিন্দুগুলিতে দেখবে একটা চিহ্ন হয়ে আছে, সেদিকে যাচ্ছে কিনা সেটা বুঝতে পারবে। আমি যখন এখানে বসিয়েছিলাম, এখানে একটা চিহ্ন হয়ে গেছে। এতটাই জোরে কাঁটাটা বসাবে না যেন খাতাটা ফুটে না যায়, ঠিক আছে।
তাহলে একটা দেখো পরিবৃত্ত আমার অঙ্কন হয়ে গেল। অর্থাৎ পরিবৃত্ত আমরা কাকে বলছি, যে একটা বৃত্ত আছে, ওই বৃত্তের তিনটি বিন্দুকে যদি পরিধির উপর তিনটি বিন্দুকে যদি সংযোগ করা হয়, যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেটা হচ্ছে পরিবৃত্ত, ওই ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এখানে আমরা এটার নাম, আমরা যেহেতু বর্ধিত একটা বাহু এঁকেছিলাম, এর নাম দিয়ে দিলাম BX। তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলো, এর ব্যাসার্ধগুলি কি OA, OB এবং OC। তাহলে এবার আমরা লিখব যে অতএব ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তটি, ও কেন্দ্রীয় বৃত্তের নয়, ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ ABC এর পরিবৃত্ত। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ ABC এর পরিবৃত্ত। অর্থাৎ এই ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ ABC এর পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে। বারবার বলছি যে পরিবৃত্ত তাকেই বলবে যখন একটা ত্রিভুজ অঙ্কন করা হবে, একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের যে তিনটি শীর্ষবিন্দু একটি বৃত্তের তিনটি বিন্দু অর্থাৎ পরিধির উপর থাকবে। তাহলে খুব সহজেই আমরা পরিবৃত্ত অঙ্কন করতে পারি। পরিবৃত্ত প্রত্যেকটির নিয়ম একই। পরিবৃত্তের নিয়ম কি, একটা ত্রিভুজ অঙ্কন করব, যে কোনো দুটি বাহুর সমদ্বিখণ্ডক করব, সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেখান থেকে আমরা একটা শীর্ষবিন্দু কে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করব, তাহলে দেখবে সব শীর্ষবিন্দুতেই যাচ্ছে, তার মানে পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। কিন্তু সমস্যা হবে যে এই ত্রিভুজগুলি বিভিন্নভাবে আমাদের অঙ্কন করতে হবে, বিভিন্ন মাপ দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজ হতে পারে, এইগুলি আমাদের কিন্তু দেখতে হবে। তাহলে পরিবৃত্ত অঙ্কন করা আমরা শিখলাম। এর পরবর্তীতে আমরা যে কোষে দেখি যে অধ্যায়গুলি আছে, বা বিভিন্ন কোণ দিয়ে বা বাহু দিয়ে বা সমকোণী ত্রিভুজ দিয়ে যে পরিবর্তনগুলো আছে সেগুলি তোমাদের দেখাবো। যদি ত্রিভুজ অঙ্কনে তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে। যে ক্লাস 7 এর যে ক্লাসগুলি আছে, অষ্টম অধ্যায়, সেগুলি তোমাদেরকে ভালো করে দেখতে হবে এবং সেই অধ্যায়গুলি ভালো করে করতে হবে। তাহলে দেখবে তোমাদের পরিবৃত্তের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। এরপরে আমাদের অন্তবৃত্ত আছে এবং সেগুলি কোষে দেখি আছে, সবগুলি আমরা সমস্যার সমাধান করব। আমাদের চ্যানেলে জুড়ে থাকো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো।